যারা দীপনকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি তাদের বিচার চাই না, তারা ভালো থাকুক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক, জানি বিচার চেয়ে কোনো প্রতিকার হবে না। কথাগুলো গণমাধ্যমকে বলেছেন দুর্বৃত্তদের হাতে আজ বিকেলে নিহত জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি নিশ্চিত এ পর্যন্ত যে সকল ব্লগার, প্রকাশক, লেখক আক্রান্ত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সকলের পরিবারের সদস্যদের একই ধরনের প্রতিক্রিয়া তাদের বন্ধু, সতীর্থ এবং সমচিন্তার মানুষদেরও। আজকে খবরের সয়লাব আমাদের ৭১ জার্নালের আলোচনা, যেখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা রূপা। আপনারা জানেন খবর নিয়ে আমরা আলোচনা করি, মাঝে মাঝে খবরের সংকট তৈরি হয়, মাঝে মাঝে খবরে উপচে পড়ে আমাদের গণমাধ্যমের শিরোনামগুলো। আজ তেমন একটা দিন, ব্লগার, লেখক, প্রকাশকরা নিজেদের ঘাটতি পেতে দিয়ে চাপাতির নিচে আমাদের খবরের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। আমি সেই আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে আছেন, জানিয়ে দিচ্ছি, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম এ আজিজ। আপনাদেরও স্বাগত জানাচ্ছি এই আলোচনায় যথারীতি। এবং আমাদের সাথে টেলিফোনে যুক্ত হবেন ডক্টর ইমরান এইচ সরকার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র, তিনি আছেন আমাদের সাথে। শ্যামল দত্ত, এম এ আজিজ, আমরা ইমরান এইচ সরকারের কাছ থেকে প্রতিক্রিয়াটা জেনে আসি। যদিও প্রায় নিয়মিতই আপনাকে এই প্রতিক্রিয়া জানাতে হচ্ছে ইমরান এইচ সরকার, এবং আপনি নিজেও নিরাপত্তাহীনতার কারণে আজকে সহকর্মীরা বলছিল যে আপনাকে আমরা স্টুডিওতে পাইনি। ঢাকা শহরের রাস্তায় নামাটা এখন যে কোনো মুক্ত মনের মানুষের জন্য একটা আতঙ্কের অবস্থায় দাঁড়িয়েছে। আসলে পরিস্থিতিটা কি ইমরান এইচ সরকার? না, দেখুন যে একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে এবং যারা হত্যা করছে তারা মোটামুটি নির্বিঘ্নে এই কাজগুলো করে যাচ্ছে। এবং আপনি দেখেন যে এই বছরেই শুধুমাত্র 4 জন ব্লগার হত্যা করা হয়েছে। ব্লগাররা যেহেতু আমার সহকর্মী বা আন্দোলনের সতীর্থ, এই কারণে আমি শুরুতে বলি, কিন্তু ব্লগারদের বাইরেও কিন্তু অনেককে হত্যা করা হয়েছে। সেই মাওলানা ফারুক, ইমরান, আপনাকে থামিয়ে আমি বলি, একদম এই অনুষ্ঠানটা শুরুর আগ মুহূর্তে আমার এক বন্ধু, তিনিও সাংবাদিক, তার ফেসবুক স্ট্যাটাস আমি দেখছিলাম, তিনি প্রশ্ন লিখেছেন, এরপর কি অভিজিতের বইয়ের ক্রেতা, পাঠক, বই বহনকারীদেরও হত্যা করা হবে? না, প্রশ্নটা আসলে কিন্তু যে অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক শুধু হত্যা করেছে তা না। দেখেন, দীপনকে হত্যা করা হয়েছে, সে কিন্তু অভিজিৎ রায়ের বই প্রকাশ করেনি, বা যে রানা দীপনকে আক্রমণ করা হয়েছে সেও কিন্তু করেনি, বা মাওলানা ফারুকই কিন্তু অভিজিৎ রায়ের বই পড়েনি। কিন্তু ব্যাপারটা আমার মনে হয় যে শুধুমাত্র যে ব্লগারদেরকে হত্যা করা হয়েছে তা না, সামগ্রিকভাবে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, যারা একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চিন্তাকে ধারণ করে, লালন করে, এবং এর বাইরেও সাধারণ নাগরিকদেরকেও কিন্তু হত্যা করা হচ্ছে। এবং এই হত্যাকাণ্ড যেহেতু একের পর এক হত্যাকাণ্ড তারা চালিয়ে মোটামুটি নির্বিঘ্নেই থেকে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্র একদম নির্লিপ্ত থেকে মাঝে মাঝে এমনকি বক্তব্য বিবৃতি দিয়ে তাদের অনেক সহযোগিতাও করে আসছেন। সে কারণে আমার মনে হয় যে রাষ্ট্রের প্রশ্রয়ে তারা এতটাই বেপরোয়া হয়ে গেছে যে আজকে মানে জনাকীর্ণ জায়গায়, আজিজ মার্কেটের মতো একটা মার্কেটের 3 তলায় উঠে তারা হত্যা করেছে, আবার টুটুলদেরকে আক্রমণ করেছে 4 তলায় উঠে, তার অফিসের দরজা ভেঙে সেখানে তাকে আক্রমণ করেছে। সুতরাং এতটা বেপরোয়া তারা হয়েছে, যেহেতু তারা দেখেছে যে তাদের তো কিছু হয়নি, এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত তো আমাদের নেই। দেখেন, একই বছরে এতগুলো মানুষকে হত্যা করা হলো, অথচ আমরা দেখলাম যে কোনোটা বিচ্ছিন্ন ঘটনা, কোনোটা পরিকল্পিত, কোনোটা অমুক দল করেছে, তমুক দল করেছে, সব বলে বরং সরকার নানাভাবে পার পাবার চেষ্টা করেছে। সরকারের যে আপনি আজকে একটি বক্তব্যে ইমরান এইচ সরকার আপনি বলেছেন, সরকারের ভেতরে পৃষ্ঠপোষকতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। একই ধরনের কথা আপনি আমাদের সাথেও বললেন, সরকারের ভেতরে কেমন করে পৃষ্ঠপোষকতা থাকা সম্ভব? আমরা জানি এটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, উদার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে কেমন করে সরকারের ভেতরে পৃষ্ঠপোষকতা থাকা সম্ভব? হ্যাঁ রূপা, আপনি ঠিক বলেছেন যে আমরা সেটাই বিশ্বাস করতে চাই যে সরকার বা যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে তারা উদার চিন্তায় বিশ্বাস করে, এমনকি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেরকম এরকম রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের কাছে এটা প্রত্যাশিত নয়, বা আমাদের প্রত্যাশা হয়তো এর চেয়ে বেশি ছিল। কিন্তু আপনি দেখেছেন যে ঠিক একই সাথে আওয়ামী লীগের মতো সংগঠনের সহযোগী সংগঠন আমরা দেখেছি, ওলামা লীগ, যারা সরাসরি রাজপথে নেমে কিন্তু ওই হেফাজতে ইসলামের মধ্যযুগীয় 13 দফাকে সমর্থন করেছে, তারা ব্লগার হত্যা, মানুষ হত্যাকে সমর্থন করেছে, এবং আওয়ামী লীগ কিন্তু তাদের বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত সাংগঠনিক ব্যবস্থা নেই। আমি আপনাকে থামাবো এবং একটু অপেক্ষায় রাখবো ঠিক এই জায়গায়। শ্যামল দত্ত, ওলামা লীগ যদি আওয়ামী লীগের পেটের মধ্যে থাকে, তাহলে আসলে কেমন করে গণমানুষের, মুক্ত চিন্তার মানুষের নিরাপত্তা বিধান করা সম্ভব? শুধু
এটার মধ্যে না, আপনি যদি দেখেন যে তারা একে অপরকে, একটা গ্রুপ আরেকটা গ্রুপকে আনসারুল্লাহ বাংলা টিম বলে অভিযোগ করছে, তো এগুলো তো কোনো তদন্ত সরকার বা সরকারি দল, আমি সরকারি দলের কাছেই প্রত্যাশা করবো, বিশেষ করে যেহেতু এই দলটির সঙ্গে লীগ জড়িত, একটা শব্দ জড়িত, ওলামা লীগ, ওটা আওয়ামী লীগেরই একটি অঙ্গ সংগঠন বলেই তারা নিজেদের দাবি করে, আওয়ামী লীগও কখনো তার বলেনি মধ্যে যে দেখা যাচ্ছে তাদের মধ্যে এরকম উগ্রপন্থার চিন্তা আর মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে তো আওয়ামী লীগকে দায়টা নিতে হবে। আমার সহযোগী প্রতিষ্ঠানে বা আমার সহযোগী কোনো সংগঠনে যদি এই ধরনের অভিযোগকারী লোক থাকে এবং যাদের চরিত্র সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পাই যে তারা উগ্রপন্থী এবং এক গ্রুপ আরেক গ্রুপের প্রকাশ্য মারামারি করছে, একে অপরের চুল ধরে টেনে ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে, এবং এই অভিযোগগুলো আসছে যে তারা এরকম উগ্রপন্থী দলের পৃষ্ঠপোষকতাকারী, তাহলে তাদেরকে শ্যামলদা এবং রূপা, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই যে মানে শুধুমাত্র তারা দাবি করেছে বা ব্যাপারটা কিন্তু এমন না। আপনি দেখেন সর্বশেষ একটি অংশ যখন আরেক অংশের বিরুদ্ধে অভিযোগ করলো যে তারা আনসারুল্লাহ টিম, সেই মিটিং এও কিন্তু আওয়ামী লীগের ঢাকা মহানগরের সহসভাপতি উপস্থিত ছিল। সুতরাং এখানে তারা দাবি করছে ব্যাপারটা কিন্তু এমন না। আওয়ামী লীগ তো তার অস্তিত্বের কথা, তাদের কথা স্বীকার করছে, এক অংশের কথা স্বীকার না করলে আরেক অংশের কথা স্বীকার করছে। মহানগর কমিটি বলছে যে না এই অংশ সহি, আরেক অংশ আরেক কমিটি বলছে যে না ওই অংশ সহি। সুতরাং আওয়ামী লীগ তো এদের দায় কখনো অস্বীকার করেনি। ফলে সংকটটা আসলে কত ভয়াবহ। আমি ইমরানের সঙ্গে একমত যে এই দায়টা আওয়ামী লীগকে নিতে হবে, কারণ যেহেতু আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের মধ্যে এই ধরনের মানে যারা উগ্রপন্থার সাথে জড়িত আছে এরকম অভিযোগকারী লোক আছে, ফলে সেক্ষেত্রে সরকার এই বিষয়টা স্পষ্ট করে নাই। কিন্তু আমরা দেখেছি যে সরকারি দল, বিশেষ করে আমি বলবো সরকারি দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন, তারা তো এইসব সংগঠনের অনুষ্ঠানে যান, ফলে যাওয়ার পরে তাদেরকে তো দায়টাও নিতে হবে একই সঙ্গে। শুধু অনুষ্ঠানে যাওয়া মানেই তো আমি বক্তৃতা দিয়ে চলে আসলাম, বিষয়টা তা না। সেসব সংগঠনের সঙ্গে আমাদের সংযোগ আছে। এই ক্ষেত্রে সরকারের দলের কাছ থেকে আমরা আরো যুক্তিপূর্ণ অবস্থান, বক্তব্য আশা করি, কিন্তু দুঃখজনক হলো সেটি আমরা পাইনি। আজকে যে ঘটনা বলি, এটার পিছনে মনের দুঃখ, মনের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আমি মনে করি যে আজকে আমাদের সারাদিন গেছে এই খুবই বিষণ্ণ একটা দিন। একের পর এক ঘটনাবলী যখন আমরা শুনতে পাচ্ছিলাম, তখন সাধারণভাবে মানুষের মধ্যে প্রশ্ন জাগছে যে এখন যে প্রশ্নটি আপনি একটু আগে করলেন, আপনার বন্ধুর প্রশ্ন, যে অভিযোগ যে তার বইয়ের প্রকাশক এবং বই লেখক দুজনেই হত্যাকাণ্ডের শিকার, এরপর প্রশ্ন আসবে যে বই যারা পড়েছে তাদের, সেরকম তো ঘটনা তো ঘটছে। তালিকাটা তো আরো লম্বা হচ্ছে আসলে ক্রমশ ইমরান ঈদ সরকার, এবং সেই তালিকায় মূলত আপনাদের নামই সামনের কাতারে আছে। বাদ যায়নি সাংবাদিকদের নামও, বাদ যায়নি নারী সাংবাদিকদের প্রতি হুমকিও। ফলে আসলে কেউই এখন আর বিচ্ছিন্ন নিরাপদ বলে নিজেকে দাবি করতে পারবে না। ইমরান, আমি একদম আপনার কাছেই জানতে চাইবো, ব্যক্তি আপনার নিরাপত্তার এই মুহূর্তে অবস্থা কি, এবং যারা আপনার সতীর্থ আছেন নিরাপত্তাহীনতার মধ্যে, তাদের আসলে রাস্তাঘাটে চলাচল, দৈনন্দিন জীবন জীবিকা কিভাবে চলছে? না, এটা খুবই কঠিন একটা বিষয়। দেখেন যে একের পর এক যখন হত্যা করা হচ্ছে সহযোদ্ধাদেরকে, এবং কখন কাকে হত্যা করা হবে এটা তো জানা নেই। দেখা যাচ্ছে যেখানেই দুর্বলতা পাচ্ছে, যেখানেই যাকে পাচ্ছে, এখন তো নতুন ভাবে অফিসে ঢুকে, ঘরে ঢুকে হত্যা করা শুরু করেছে। সুতরাং এই পরিস্থিতিতে আমার মনে হয় সামগ্রিকভাবে কাউকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চলা বা নিরাপত্তা মধ্যে থাকা, বেষ্টনীর মধ্যে থেকে নিরাপদ বোধ করবার আসলে কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে সামগ্রিকভাবে আমাদের জাতীয় একটা নিরাপত্তাহীনতা একটা তৈরি হয়েছে, সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি হয়েছে। সরকার যদি সামগ্রিকভাবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং নিরাপত্তা বোধ তৈরি করতে ব্যর্থ হয়, তাহলে খুব সহজে এটা কাটিয়ে উঠবার সুযোগ নেই। এবং হত্যাকারী যারা হত্যা করছে এবং ভেতরে থেকে যারা হত্যার পৃষ্ঠপোষকতা করছে, কিংবা সরকারের ভেতরেই যারা সরাসরি গণমাধ্যমে বক্তব্য বিবৃতি দিয়ে হত্যাকারীদেরকে উৎসাহিত করছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে কিন্তু এই হত্যার লাগাম টেনে ধরা আমার মনে হয় না সম্ভব হবে। অনেক ধন্যবাদ ইমরান ঈদ সরকার আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আপনার এই উদ্বেগের সাথে পুরোপুরি সহমর্মিতা জানাচ্ছি। এম এ আজিজ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটি নিব। তার আগে আমি স্বাগত জানাতে চাই শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসানের সাথে। আমরা জানি আজ দীপন হত্যাকাণ্ডটি ঘটেছে আজিজ মার্কেটে, যিনি হচ্ছে রবিন আহসানের একভাবে সহকর্মী, তিনি নিজেও পুস্তক প্রকাশনার সাথে যুক্ত। রবিন আহসান, আপনি থাকুন আমাদের সাথে। আমি আপনার কাছে ফিরবো
আজকে দিনভর পুলিশের প্রতিক্রিয়া আমি দেখেছি নানান গণমাধ্যমে, যে পুলিশ যখন সুযোগ পেয়েছেন বা সাংবাদিকরা যখন যে পুলিশ কর্মকর্তাকে কাছে পেয়েছেন তার প্রতিক্রিয়া নিয়েছেন। পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন যে যারা আক্রান্ত হয়েছেন তারা নানান সময়ে একবার বা একাধিকবার নিরাপত্তাহীনতার কথা তাদের জানিয়েছিলেন। যখন জানিয়েছেন তখন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছেন। এই নিরাপত্তাহীনতার সংকট আসলে কেমন সেই বিষয়ে রবিন হাসান আপনার কাছে ফিরবো। এম এ আজিজ, কি বলবেন? আমার আসলে প্রশ্ন করবার মতো কোনো প্রশ্ন নেই, সত্যি কথা। আপনি কিন্তু প্রথমে উপস্থাপন করার সময় আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি বলেছেন যে আপনার ওই দীপনের, আমি বলিনি আসলে, দীপনের বাবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যার বই আমরা পড়েছি। তিনি অত্যন্ত এনলাইটেন্ড লোক এবং বুদ্ধিজীবী বাংলাদেশের। তিনি কিন্তু বলেছেন, এবং তার সাথে আরো একটা কথা বলেছেন, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারণ এর আগে অভিজিৎ রায়ের বাবা, তিনিও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি কিন্তু বিচার চেয়েছিলেন, খুব দৃঢ়তার সাথে বিচার চেয়েছিলেন, কিন্তু তিনি বিচার পাননি। এই তিনটি অঙ্ক আপনি মিলান, স্বাভাবিকভাবেই এই অধ্যাপক অর্থাৎ এখন এসে আবুল কাসেম ফজলুল হক তিনি হতাশ হয়ে বলছেন যে হয়তো তার ছেলের বিচার পাওয়া যাবে না। কারণ এ পর্যন্ত 6 জন ব্লগারকে হত্যা করা হয়েছে, একটাও কিন্তু এখনো বিচারের শেষ পরিণতিতে আমরা যেতে পারিনি। কারণ মুশকিল হচ্ছে যে ধরেন একটি দেশে, ধরেন আমাদের দেশে না, পৃথিবীতে যে কোনো দেশেই পুলিশ কিন্তু আপনার প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া খুবই কঠিন। কারণ বিশেষ করে আমাদের দেশে দেখেন 1200 মানুষের জন্য একজন পুলিশ। এখন যদি সকল পুলিশকে সব দায়িত্ব থেকে বাদ দিয়েও শুধুমাত্র মানুষের নিরাপত্তার জন্য আপনার ডিপ্লয় করেন, তাতেও কিন্তু 1200 লোককে একজন পুলিশ নিরাপত্তা দেওয়া সম্ভব না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি নিরাপত্তা দিবেন না, তাহলে কি মানুষ মারা যাবে? নিরাপত্তার যে ধারণাটি, আমার ধারণা সেটি পুলিশ গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরাপত্তা দিবে সেই রকম নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উপরে সেটি নির্ভর করে বিচার ব্যবস্থা। না, আমি এটাই বলছি যে মানুষ যখন মারা যায়, ব্লগার কেন, যে কোনো ব্যক্তি, এই যে ধরেন রাজন, ছোট বাচ্চা রাজু থেকে শুরু করে আপনি দেখেন পর ঘটনাটা, বিদেশি হত্যার থেকে ঘটনাগুলি ঘটছে। কিন্তু এটার ধরেন যদি বিচার হতো, অর্থাৎ খুন হবে কিন্তু খুনি ধরা পড়তে হবে এবং তড়িৎ গতিতে তার বিচার হতে হবে, তাহলে এইটা যেহেতু হচ্ছে না। আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, আমরা 2 বিরতির পর ফিরবো। রবিন হাসান, আপনিও থাকুন আমাদের সাথে, শ্যামল দত্ত এবং আপনারাও ফিরছি বিরতি নিয়ে। অভিজিতের প্রকাশকদের উপর জোড়া হামলা, একজনকে কুপিয়ে হত্যা, গুরুতর জখম 3 জন। গাড়ি চালিয়ে 4 জনকে আহতের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কিশোর ফারিজ রহমান। অ্যামনেস্টি যুদ্ধাপরাধীদের বিচার চায় না, কার্যক্রম নিষিদ্ধের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের। মৌসুমী সবজিতে ফরমালিন পরীক্ষা হচ্ছে না, রাজধানীর কাঁচা বাজারে ক্রেতাদের মনে আতঙ্ক। মিশরে 2 শতাধিক যাত্রী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, জাতীয় শোক পালনের ঘোষণা পুতিনের। প্রকাশককে 2টি আলাদা জায়গায় আক্রান্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রকাশকদের হত্যা করার জন্যই দলটি এসেছিল। আমরা জানি আজিজ সুপারমার্কেটে ফয়সাল আরেফিন দীপনের জাগৃতি প্রকাশনীতে তাকে হত্যা করে গিয়েছিল যে দলটি, তাতে কয়জন ছিল, কিভাবে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কিছুই জানা নেই। যদিও অনেক প্রত্যক্ষদর্শীর বর্ণনা মিলেছে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার ঘটনাটিতে। আমাদের সাথে আছেন শ্যামল দত্ত, আছেন এম এ আজিজ এবং রবিন হাসান। রবিন হাসান, আমার ধারণা আর একটু পরিষ্কার করে ফয়সাল আরেফিন দীপনের উপর হামলা এবং তাকে হত্যার ঘটনাটি সম্পর্কে আমাদের ধারণা দিতে পারবেন। আপনি ব্যক্তিগতভাবে কখন জানতে পারেন এবং ঘটনাটি সম্পর্কে কি তথ্য পেয়েছেন? আমি দীপন ভাইয়ের ঘটনাটা আসলে আমি প্রথমে জানি নাই। আমরা জেনেছিলাম যে টুটুল ভাইকে আক্রান্ত করা হয়েছে এবং আমাকে একজন সাংবাদিক বন্ধু
তিনি বললেন যে টুটুল ভাইকে এরকম আক্রমণ করা হামলা হয়েছে করা টুটুলের হয়েছে। অফিসে লালমাটিয়ায়। তো আমরা তখন, আমি কিন্তু জানি যে টুটুল ভাইকে যেভাবে হুমকি দেওয়া হয়েছিল, টুটুল ভাইয়ের বাসার ছবি, তখন কনকর্ড মার্কেটের বইয়ের দোকানের ছবি, এগুলো দিয়ে ফেসবুকে বলা হয়েছে যে এইভাবে টুটুলকে হত্যা করা হবে, এইখানে টুটুল বসে, এখানে থাকে, এরকম ফেসবুকে দেওয়া হয়েছিল। এবং দীপন ভাইকেও একইভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছিল অভিজিৎ হত্যাকাণ্ডের পরপরই, যে অভিজিতের ফয়সালা রিপেনের দীপন আজিজ সুপার মার্কেটের দোতলায় তার অফিস, নিচতলায় তার বই বিক্রয় কেন্দ্র, এইখানে সে বসে, এই কখন বসে তারা সেই সব লিখে ফেসবুকে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। অভিজিৎ রায় হত্যার পরপরই এই ঘটনা ঘটেছে। এবং টুটুল ভাই এবং দীপন ভাই দুজনেই কিন্তু তাদের যে হত্যার হুমকি দেওয়া হয়েছে ফেসবুকে, সেই কাগজ কারা হুমকি দিয়েছিল সব সহ থানায় তারা জিডি করেছিল। আজকে আমার অবাক লেগেছে, আমি যখন শুনেছি যে টুটুল ভাইকে হত্যা করেছে, আমি কিন্তু দৌড়ে গিয়ে আজিজ মার্কেটের 3 তলায় এখন দীপন ভাইয়ের অফিস, সেখানে গিয়ে আমরা নক করেছে এবং তাকে ফোন করেছে, তার ফোন বাজছিল, ধরে নেই। এবং আমি তখন, আমরা আরো কয়েকজন প্রকাশক বন্ধু ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগে চলে যাই যে টুটুল ভাইয়ের অবস্থা দেখতে। আমরা তখন জানি না যে দীপন ভাই ভিতরে আক্রান্ত হয়েছেন এবং তাকে জবাই করে হত্যা করেছে। আমি কিন্তু তখন পর্যন্ত জানি না। আমি 4:30 পর্যন্ত মেডিকেলে এমার্জেন্সি বিভাগে ছিলাম। সেখান থেকে একটা টেলিভিশনের, অন্য আরেকটা টেলিভিশনের সেন্টারে যাওয়ার পরে সেখান থেকে শুনি যে আজিজ সুপার মার্কেটেই 5টার সময় যে দীপন ভাইকে এরকম গলা কাটা অবস্থা। আপনি তার মানে রবিন হাসান কয়টার সময় দীপনের কার্যালয়ের দরজার কাছে গিয়ে নক করেছেন? আড়াইটার সময়। আড়াইটা, তার মানে তার আগেই তিনি হয়তো অফিসে ঢুকবার সাথে সাথে এটা আমার কাছে মনে হচ্ছে রূপা একই সাথে 2 জায়গার ঘটনা একই সময় ঘটেছে সম্ভবত। এবং আমি মনে করি যে দীপন ভাইয়ের যে রুমটা, তার আশেপাশে কোনো রুম এরকম খোলা থাকে না এবং ওইটা একটা নির্জন জায়গা। এবং দীপন ভাই একাই ছিলেন, তার কর্মচারীও থাকেন ওই সময়টায়, তার কর্মচারী ছিল না কোনো। এবং দীপন ভাই একা থাকেন, ফলে হচ্ছে কি তার রুমের ভেতরে তাকে হত্যা করে যেভাবে রেখে গেছে, আমরা কিন্তু আসলে টেরও পাইনি, সামনে কোনো রক্ত কিছুই ছিল না। আমি নক করেছি এই কারণে যে টুটুল ভাইকে যেহেতু হত্যা করেছে, আমি আরো বলতে যাবো যে দীপন ভাই আপনি সরেন অথবা অন্য কোথাও আশ্রয় নেন, এরকম একটা বলতে গেছে। এবং তাকে মোবাইল রিং করতেছি বারবার, কিন্তু মোবাইলও ধরছে না। তখন আমার ভয় লেগেছে যে দীপন ভাই আসলে কোথায়। এবং আমরা অনেক প্রকাশকরা যখন ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগে, তখনও আমরা চেষ্টা করতেছি দীপন ভাই কোথায়। তখন আমরা জানি যে দীপন ভাই এরকম ক্রাইসিস হলে অনেক সময় মোবাইল ফোন ধরে না, এবং আমরা ভাবেছি সে কোনো নিরাপদ জায়গায় চলে গেছে, কিন্তু সে যে ওর ভিতরে মারা গেছে এটা আমার কল্পনার মধ্যেই নেই। এবং আমি এটা এখন পর্যন্ত আমি করতে পারতেছি না, এটা কিভাবে আজিজ মার্কেটে সম্ভব। এই আজিজ মার্কেটে আমি দীপন ভাই, আমরা 18 বছর, দীপন ভাই আরো অনেক আগে, প্রায় 22 বছর 24 বছর হয়েছে দীপন ভাই আজিজ মার্কেটে। কিভাবে আজিজ মার্কেটে আমাদের মতো লোকজনকে এইভাবে মানে একটা ইসের মধ্যে ঢুকে হত্যা করে জবাই করে চলে গেল, আমরা কেউ কিছু টের পেলাম না। এটা মানে পুরো পরিকল্পিত, একই সময়ে সব প্রকাশকদের হত্যা করার পরিকল্পনা ছিল এবং একই সময়ে এই 2জন প্রকাশককে হত্যার একটা তারা নিয়েছিলেন। এই মুহূর্তে প্রকাশকদের কি অবস্থা রবিন হাসান? প্রকাশকদের মধ্যে খুবই ভয়াবহ অবস্থা, আমরা সবাই আতঙ্কিত। এবং আমরা আতঙ্কিত এই কারণে যে আমরা তো আসলে, প্রকাশকরা তো বিক্রয় করে একটা জিনিস প্রকাশ করে বিক্রি করে, তার একটা ব্যবসা। কিন্তু লেখক, এতকাল আমরা দেখেছিলাম যে লেখকরা আক্রান্ত হচ্ছেন। এর আগেও কিন্তু লেখক হুমায়ুন আজাদ স্যার আক্রান্ত হয়েছেন বইমেলা থেকে ফেরার সময়, তারপর অন্য তরুণ লেখকরা আক্রান্ত হয়েছেন, কিন্তু এই প্রথম একদম প্রকাশকদেরও হত্যা করা হচ্ছে। এটা কিন্তু এই পরিকল্পনা কিন্তু এদের কিন্তু হত্যা করার জন্য ফেসবুকেই প্রথম বলা হয়েছিল ফেব্রুয়ারি মাসের, যখন অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে, তারপর পরেই তাদেরকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। এবং তারা তো পুলিশের কাছে সমস্ত কাগজপত্র দিয়ে থানায় জিডি করেছে। 8 মাস পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 8 মাস পর্যন্ত ফেসবুকের লোকজনকে ধরা যায় না। এবং ডিজিটাল এমন একটা মাধ্যম যে আমরা জানি যে একটা মেইল কোথা থেকে আসছে, কোথা থেকে ফেসবুকে অ্যাকাউন্ট করা, সবকিছু জানে। তাদেরকে 8 মাস পর্যন্ত ধরা হয়নি এবং কোনো একটা আসামিকে যারা হুমকি দিয়েছে তাদের গ্রেপ্তার তো ভালো, পুলিশ কোনো তদন্তই করেনি এগুলো। আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমরা শাহবাগ থানায়, আমিও জিডি করেছি, কিন্তু কোনো তদন্ত অফিসার, কোনো পুলিশের কোন লোকজন আমাদেরকে এটা কেয়ারি করে। আমি এই প্রসঙ্গটি জানতে চাচ্ছিলাম যে আপনার উপর গোপনে এসে মেরে গেছে তা না, তারা প্রকাশ্যে জানান দিয়ে ঘোষণা দিয়ে, এবং কোন অফিসে কোন রুমে থাকে, কটা থেকে কটা থাকে, সময় সহ উল্লেখ করে তারা মানে পুলিশ বলে যে তাহলে পুলিশের এখন দায়িত্বটা কোথায় থাকলো আর?
তাদেরকে তো এটা যে অপরিচিত একজনকে মেরে গেছে তা না, তারা তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই এই ঘটনা ঘটছে, তখন থেকেই ফেসবুকে একদম স্পষ্ট বলছে আমরা একে একে মারবো। কাকে মারবে তখন থেকে এদেরকে এরা যে অফিসে বসে সেই অফিসগুলোর ছবি, কোন তালায় মানে শুদ্ধস্বরের টুটুল লালমাটির কত তালায় বসে, কোন জায়গা দিয়ে ঢোকে, সেই গেটের ছবি, এগুলো ফেসবুকে দিয়ে বলা হয়েছে যে এইভাবে যাবেন ইমানদারগণ এবং এইভাবে যে তাদেরকে হত্যা করা হবে। ফেসবুকে দেওয়া হয়েছে যে ফয়সাল আরিফিনের দীপনের বিক্রয় কেন্দ্র নিচতলায়, দোতলায় তার অফিস, দোতলায় সে বসে, এই সময় বসে, এইভাবে এই সময় গিয়ে তাকে হত্যা করা হবে, এগুলো ফেসবুকে দেওয়া হয়েছে এবং এইগুলো তারা তদন্তের জন্য পুলিশকে দেওয়া হয়েছে। জিডি করার সময় পুলিশকে সবকিছু তারা দিয়েছিলেন এবং প্রকাশ্যে সংবাদপত্রে তখন এগুলো ছাপা হয়েছে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। একের পর এই যে ব্যবস্থা নেওয়া হয়নি, এতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, লেখকদের হত্যা করেছে, কোনোটির বিচার হয়নি। এখন আমরা প্রকাশকরা তো সামান্য জিনিস, এই যে বড় বড় লেখকদেরকে হত্যা করা হয়েছে, তরুণ ব্লগার কি তরুণ লেখকদেরকে হত্যা করেছে, অনেক লেখক ব্লগাররা দেশ ছেড়ে তার বিদেশে পাড়ি জমাচ্ছেন। আমরা মনে করি যে যখন লেখকদের হত্যা করা হচ্ছে, তাদের বিচার হচ্ছে না, সেই সময় আমরা তো প্রকাশকরা চাই আমাদের তো দেখার কোনো লোক নেই, আমরা চাইও না যে আমাদের কেউ দেখুক, কিন্তু কোনো একটা হত্যাকারীকে কাউকে গ্রেপ্তার করছে না, কোনো বিচার হচ্ছে না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এটা তো একটা দেশে চলতে পারে না। আমরা তো চাই না আমাদের সাথে সাথে সবসময় পুলিশ থাকুক, আমাদের নিরাপত্তা দেখ, আমরা চাই সারা দেশ নিরাপদ থাকুক, সারা দেশে মানুষ নিরাপদ। রবিন হাসান, আমি একটু রবিন হাসান এম এ আজিজ বলবেন। আপনি তো প্রকাশক, সামনে আপনার বাংলা একাডেমিতে বইমেলা, এই প্রসঙ্গে আসতে চাই, সেইখানে আপনারা এখন কি করবেন? আপনারা কি বই কি আগের মতোই আপনারা সব বইগুলোই ওখানে উপস্থাপন করবেন, নাকি এখন বই বাছাই করে কি আমরা জানি সবচেয়ে বেশি আপনাদের কর্মব্যস্ততার সময় কি ধরনের প্রভাব পড়বে বা কোনো প্রভাব পড়বে কিনা? যেটা মনে করি আমাদের প্রকাশকদের ম্যাক্সিমাম পরিবারের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। এবং আমি নিজে অনেক পাণ্ডুলিপি আগে পড়তাম না, অনেক বড় লেখকদের পাণ্ডুলিপি পড়তাম না, কিন্তু আমি এখন পড়ি, কারণ আমি মনে হয় যে 4 লাইন 2 লাইন 3 লাইন কোথায় কি লিখেছে আগে দেখে নেই। এই যে একটা ভীতি এবং এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে আমরা যারা মনে করি যে মুক্ত মত তো দূরের ছাই, আজকে যদি বেগম রোকেয়ার মতো লোক এখানে থাকতেন, আমার মনে হচ্ছে তাকে বাড়ি থেকে বের করে তাকে চুল কাটা হতো, তাকে হত্যা করা হতো। বাংলাদেশ তো এরকম পরিস্থিতিতে প্রকাশক কেন? সবাই আতঙ্কিত। আমরা প্রকাশকরা যে বই ছাপাবো, আমরা কেন বই ছাপাবো? এতগুলো হত্যাকাণ্ডের পরে আমাদের এমন কি হয়েছে যে আমরা আবার নতুন করে এসব বই ছাপাইতে যাবো? আমাদের কি জীবনের কোনো দাম নেই? যে দেশে মানুষের মিনিমাম নিরাপত্তা নেই, সে কেন সে বই পড়তে যাবে? আজকে একটু আগে রূপা বলছিলেন যে এরপরে কি মানে অভিজিতের পাঠককে হত্যা করা হবে। হ্যাঁ, আমি মনে করি যে অবস্থা আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, তাতে অভিজিতের বই কোনো বাসায় থাকলে, কোনো পাঠকের হাতে থাকলে তাকে হত্যা করা হবে। এই পরিস্থিতি যদি চলে, তাহলে প্রকাশকরা কেন বই ছাপতে যাবে? কেন এত বড় বড় বই করতে যাবে? শ্যামল দত্ত খুবই যৌক্তিক, মানে যদিও অনেক বেশি আবেগ আক্রান্ত, কিন্তু যথেষ্ট লজিক আছে, যুক্তিহীন আবেগ নয়। আমি মনে করি এই আবেগটি তারা প্রকাশ করার রাখে। এবং সত্যিকার অর্থে আমাদের নিশ্চয়ই সাহস নেই যে প্রকাশ এখন আমি অভিজিতের বই নিয়ে রাস্তায় ঘুরবো। এটাই এবং এতে যে মূল ক্ষতিটা হবে সেটা হচ্ছে মুক্ত মত, মুক্ত চিন্তার প্রকাশের জায়গাটি থাকলো না। আর তারাই তো বলছে যে তাদের কি ঠেকা পড়েছে এখন অভিজিতের মতো লেখকের বই ছাপবে। এবং আগামী 21শে ফেব্রুয়ারি মেলায় দেখবেন মানুষ কিন্তু খুব শঙ্কার সঙ্গে, খুবই ভীতির সঙ্গে বইমেলায় যাবে এবং সেখানে সেই পরিবেশটা, খোলামেলা মুক্ত চিন্তার যে পরিবেশটা, সেটি কিন্তু আর পাওয়া যাবে না। কারণ এই বইমেলাতেই লেখক আহত, বা এই বইমেলাতে লেখককে মারা হয়েছে, বইয়ের প্রকাশককে মারা হচ্ছে বইমেলার আগে আগে, তো তার ছাপ তো পড়তে বাধ্য। এবং সব বইও আমার মনে হয় ডিসপ্লে করবে না, আমার মনে পড়ছে না, নিশ্চয়ই রবিন হাসানের মনে পড়বে, কোন এক জাতিকে কলম কেড়ে নেওয়া হয়েছিল, আঙ্গুল কেটে রক্ত দিয়ে লিখেছিল তারা। এইরকম আমরা নানান সময় নানান জাতি উপজাতির কথা পড়ি যে তারা তাদের ইতিহাস লিখে রাখার জন্য অনেক কিছু করেছে, আর এখন আমাদের প্রকাশকরা বলছেন তারা বই ছাপবে না, তারা বই ছাপতে চান না। আমি রবিনের কাছ থেকে জেনে খুব হলাম যে এই দুজন প্রকাশক, অভিজিতের প্রকাশক, তাদেরকে তো জানান দিয়ে হত্যা করা হয়েছে। তারা কোন বাসায় থাকে, কোন অফিস, কোন জায়গায় অফিস করে, কটা থেকে কটা অফিস করে, অফিসের ছবি দিয়ে, তাদের ছবি দিয়ে। সুতরাং এটা তো এমন না যে গোপনে এসে করে ফেলেছে, তা না। বিষয়টা তো তারা তো জানান দিয়ে
খবর করে তারপর এসছে। শ্যামলদা, আমি আর একটু বলি আপনার সাথে যে এইটা তারা আগে ফেসবুকে ঘোষণা দিয়েছেন যে তাদেরকে এইভাবে এইভাবে বাড়ির ছবি দিয়েছেন। আজকে আপনি দেখেন যে দিনের বেলা দুপুর 2টা সোয়া 2টার সময় একজনের অফিসে ঢুকে হত্যা করে তারা চলে গেলেন, এবং দুপুর 2টার সময় সোয়া 2টার সময় আজিজ মার্কেটে একই ঘটনা ঘটিয়েছেন। আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ, আমরা যাদের কাছে নিরাপত্তা চাবো তারা আসলে কি করেন? এবং একই সময় যে এরা আসলে চেয়েছিলেন 2জন প্রকাশককেই হত্যা করতে, ওই প্রকাশকের কাছে তার বন্ধু, বাকি যে 2জন তারা লেখক ব্লগার, তারা গিয়েছিলেন আড্ডা মারতে, এবং তারাও কিন্তু আজকে এই হত্যার শিকার হতে গিয়েছিলেন, এবং তারা তারেক রহিম এবং রণদীপ বসু বাজে অবস্থার মধ্যে আছেন। আমরা নিশ্চিত না যে এই 3জন ফিরবেন কিনা আমাদের মাঝে। ধন্যবাদ রবিন হাসান আমাদের সাথে যুক্ত হবার জন্য। এম এ আজিজ, আসলে হচ্ছে প্রকাশকরা বলছেন আজিজ মার্কেটে তারা নিরাপদ না, বইমেলায় আক্রান্ত হয়েছেন অভিজিৎ রায়, নিজের ঘরে আক্রান্ত হয়েছেন নীলাদ্রি নিলয়, এবং নিজ অফিস কেউ দিনে দুপুরে, কেউ সন্ধ্যায়, কেউ সকালে, কেউ ভিড়ের মধ্যে, কেউ একা থাকতে, তাহলে তো পরিস্থিতিটা একটু জটিল বলে মনে হচ্ছে। এখন আপনি ঘরেও নিরাপদ না, অফিসও নিরাপদ না, কর্মস্থলও নিরাপদ না, রাস্তাতে নিরাপদ না, তাহলে আপনি কোথায় যাবেন? এবং দীপন গাড়ি করে এসেছেন আজিজ মার্কেটে, তার মানে রাস্তায় তিনি একটা নিরাপত্তা বলয়ের মধ্যেই ছিলেন না। আপনি দেখেন ওনার বর্ণনা শুনে যে আগে ফেসবুকে তারা তো রেকি করছে, ছবি নিয়ে আপনার ফেসবুকে ছেড়ে দিছে, এটা ওপেন। এর আগে তারা জিডিও করেছে, কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হয় নাই। তাহলে বলেছে সুনির্দিষ্টভাবে পুলিশ কর্মকর্তা যে যখন একবার তাদের জানানো হয়েছিল সেই মুহূর্তের জন্য তারা নিরাপত্তার ব্যবস্থা করেছিল। আসলে বছর জুড়ে কি নিরাপত্তা দেওয়া সম্ভব? এখন বছর জুড়ে আমি সেটা আগে বলছি, হয়তো সম্ভব না, কিন্তু এটা ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না ঘটে তাহলে তো ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া আসলেই কঠিন। তবে পুলিশের কিন্তু দেখেন খিলগাতে যে একজন ব্লগারকে হত্যা করা হলো, সেও তো জিডি করেছিল, তখন তাকে বলা হয়েছিল যে তুমি বিদেশ চলে যাও। তো সুতরাং আমার কথা হচ্ছে পুলিশের আন্তরিকতার কোনো ঘাটতি আছে কিনা সেটা আমাদের দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ব্লগার যে হত্যা এবং যে এখন আপনার প্রকাশকদের হত্যা, এখানে আন্তরিকতার ঘাটতি দেখা যাচ্ছে। 1, 2 হলো আবার আমাকে বলতে হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক সাহেব যে বলেছেন তার কথায় 3টা জিনিস কিন্তু এসছে। বিচার তিনি চান নাই কেন? একটা হচ্ছে তিনি বলেছেন যে বিচার পাওয়া যাবে না, অর্থাৎ তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চেয়েছেন। আরেকটা বলেছেন যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তাহলে রাজনৈতিক সমস্যা আছে দেশে, সমস্যার মীমাংসা করতে হবে। 3 হলো সাংস্কৃতিক, অর্থাৎ আমাদের দেশকে, জনগণকে সচেতন হতে হবে। সাংস্কৃতিক মানের উন্নতি। রাজনৈতিক সমস্যা আপনি দেখতে পান এম এ আজিজ? না, রাজনৈতিক সমস্যা হলো যে আমাদের দেশে তো এখন রাজনৈতিক অবস্থাটা একটু ঘোলাটে আছে, কারণ এটা হলে আজ আবার পুরনো আলোচনা করতে হবে, আমি সে জায়গায় যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যদি আসে তাহলে সন্ত্রাসী গ্রুপের জায়গাটা কিন্তু কমে আসে। সুতরাং এই ডেমোক্রেটিক অর্থাৎ সবাইকে কথা বলতে দিতে হবে, কথা বলতে গেলে এই সন্ত্রাসীদের ভাষা কিন্তু কমে আসবে। এখন ধরেন এই যে ব্লগারদের যে হত্যা করা হচ্ছে, আপনি ব্লগার না, অনেক শিক্ষাবিদ সহ আপনার যারা তালিকা আপনার ঘোষণা করলো যে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? আবার দেখেন যখন গণজাগরণ মঞ্চ হয় তখন হেফাজত থেকে তাদেরকে মুরতাদ বলা হয়, আবার এই জন্য হত্যা করা হবে। দ্বিতীয়ত ব্লগারদের মধ্যে অল্প সংখ্যক ব্লগার আপনার মুক্ত চিন্তা মানেই, আমাদের কনস্টিটিউশনে তো মুক্ত বাক ব্যক্তির স্বাধীনতা দেয়া আছে, কিন্তু উইথ রিজনেবল সব রেস্ট্রিকশন, অর্থাৎ কোন ধর্ম অনুভূতিতে আপনার আঘাত করা যাবে না। সেই জায়গাটা তো সচেতন তাদের থাকতে হবে। হ্যাঁ, এখানে আপনাদের এখানে আলোচনার কোনো মানে আছে? এখন যে বই, যে জীবনে একটা ব্লগ লেখা নাই, যে বইয়ের খালি প্রকাশক, তাকে বলতে মেরে ফেলতে। আমি তো বলছি না, আমি তা বলছি না, আমি বলছি অল্প কয়েকজন সংখ্যক, এরপরে পাঠককে মারবে, এরপরে বাসায় চলে মারবে। আমার কথা হলো যে এই জন্যই সব লেভেলেই সচেতন হতে হবে, এক জায়গায় দোষ দেয়া। বিষয়টা হলো যে আমি বলছি এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি প্র্যাকটিস থাকলে এগুলো হতো না, হতো না, কমবে। তাহলে অফিসে গিয়ে একটা সেখানে বিচার হয়, বিচার হয়। বাংলাদেশে বিচার হচ্ছে না, বাংলাদেশে বিচার হচ্ছে না, কিন্তু আমাদের এখানে এইসব রাজনীতির পৃষ্ঠপোষকতা আছে তো। আবার হ্যাঁ আছে, আছে। হেফাজতের পৃষ্ঠপোষক নাই? আমি তো বললাম হেফাজতের আছে, আরব আছে,
এবং এই যে এখনই প্রশ্ন মূল ইমরান সমস্যাটা খান বলে সেই গেল জায়গাতে, যে আওয়ামী লীগের ভিতরেও তো আছে, শুনেন, এবং ইসলামিক ঐক্যজোট সেখানেও আছে। কান্ট্রি, সুতরাং আমার সেখানেও তো কথা হলো যে নিরাপত্তা এই নেই। বিতর্ক মানুষ, আমার কথা হলো মানুষ তার অধিকার আছে বেঁচে থাকার, যেই হোক যেভাবেই হোক, মানুষ কাউকে হত্যা করার অধিকার নাই, সেটি যারা তার বিচার করতে হবে। সেটি যারা কথা হলো বিচার করতে সেটি হবে। যারা করতে দিচ্ছে না, আপনাকে ফেসবুকে বাড়ির ছবি দিয়ে বলছে আপনাকে এখানে গিয়ে মেরে আসুন, তো পুলিশ তাহলে ধরে না কেন? তাহলে তাদেরকে আগে আপনি জিডি করেছে, ইয়ে করেন আগে। ছবি দিয়ে ফেসবুকে দিছে, তাকে এখনো ধরতে পারেন না কেন? এবং ইমেলে দিছে, তাকে অ্যাড্রেস ধরতে পারেন না কেন? এটা তো ধরতে হবে। আচ্ছা, যদি বিচার হতো তাহলে অবশ্যই এটা আপনার আরেকজন যে খুনি, সে যদি মনে করে যে আমি খুন করলে অবশ্যই নিজে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে, অবশ্যই 10 জনের ভিতরে হয়তো 9 জনই রিস্ক নিতে, একজন হয়তো রিস্ক নিতেই পারে। তো আমার কথা হলো যে খুন, এটা কোন সরকার পুলিশ 100% নিরাপত্তা সোসাইটি দিতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে নিরাপত্তা দিতে হবে, বিচার হচ্ছে। আমার নিজের অভিজ্ঞতা বলে রূপা যে এইসব ব্যাপারে পুলিশের কোনো ইয়ে নেই, উদ্যোগই নেই, উদ্যোগে নেই একেবারে। কারণ আমি বলি আপনাকে, আমার অফিসের সামনে এই 3 মাসের যে আন্দোলন হলো, সেই সময় এসে গাড়ি ভাঙলো, আগুন দিল, আমরা সিসিটিভির ফুটেজ দিলাম পুলিশকে। একটা দিন তো পুলিশ এসে জিজ্ঞেস করলো না যে এইটুকু তদন্ত হয়েছে, ওই তো একই তো, ওই তো আমাদের সামনে দেশ টিভি ভরে সামনে একদম সব ফুটেজ দেখা যাচ্ছে, ফুটেজ দিলাম, টেলিভিশন তো দেখলাম, কিন্তু একটা পুলিশ কর্মকর্তা এসে তো জিজ্ঞেস করলো না যে এইটা, এই যে এটা, এই যে ফুটেজ পেলাম, এটা দেখে শুনে আমরা এই চিহ্নিত করেছি। এরাই এদের চেহারা প্রকাশ্য দেখা যাচ্ছে, চেহারা স্পষ্ট বোঝা গেছে। একজন কি অ্যারেস্ট হয়েছে? হয় নাই তো। ইমরান এইচ সরকার বলছেন যে সরকারের ভেতরেই সংকট আছে। আসলে সংকটটা কোথায়? আমি খুবই আতঙ্কিত এবং হতাশাগ্রস্ত। বিশেষ করে শ্যামল দত্ত, আপনার সেই বর্ণনা এই অনুষ্ঠানে আমরা শুনেছিলাম, আমার পরিষ্কার মনে আছে। আপনি দীর্ঘ সময় ধরে বলেছিলেন আপনাদের সেই অভিজ্ঞতা এবং কেমন করে একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়েছিল, আমি জানি না আগুন দেওয়া হয়েছিল। আজ সুপার মার্কেটে সিসিটিভি আছে কিনা, থাকা উচিত এখনকার যা অবস্থা, কিন্তু সেটি দিয়েও লাভ নেই। আমি আর কারণ আমি আমার অফিসের সামনে তো দিয়েছি। এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে চোখ ব্যথা করা ছাড়া আর কোনো লাভ আছে কিনা। আমরা বিরতির পর ফিরবো আলোচনায়। স্বাগত, দেখছেন ৭১ জার্নাল। কথা বলছি জঙ্গিদের সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে এবং সর্বশেষ রাত ৯টায় আজকের 2টি হামলার দায় স্বীকার করেছে আল কায়েদার একটি টুইটের মাধ্যমে। আনসার আল ইসলাম নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই দায়িত্ব স্বীকার করে বলা হয়েছে, আমরা আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা অর্থাৎ AQIS যারা এই অপারেশনের দায় স্বীকার করছে। এখন পর্যন্ত গোয়েন্দা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের তথ্য এই বিষয়ে বা প্রতিক্রিয়া, সত্যতা কোনো কিছুই জানানো হয়নি। এর আগের হত্যাকাণ্ডগুলোর সম্পর্কে, বিদেশি হত্যাকাণ্ড সম্পর্কে যখন দায়িত্ব স্বীকার করে ISIS এর এরকম বিবৃতির কথা আমরা জেনেছি, পরবর্তীতে আমাদের পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছিল সেগুলোর কোনো ভিত্তি নেই। কথা বলছি ৭১ জার্নালে। আমাদের সাথে আছেন শ্যামল দত্ত, এম এ আজিজ। এটি নিয়ে কোনো মন্তব্য? এম এ আজিজ, শ্যামল দত্তকে বিরতির আগে থামিয়েছিলাম, আমরা তারপর পত্রিকা দেখতে যাব না। এটা তো এখন হঠাৎ ঘটনার পরপরই রাত ৯টায় আমাদের দায়িত্ব স্বীকার করছে এবং তার মানে তাদের প্রস্তুতি ছিল। আমি বিবৃতিটা দেখছি, অনেক লম্বা বিবৃতি, একটা বিবৃতি তৈরি করা, অনলাইনে দেয়া, এইগুলোর সোর্স সম্পর্কে আমরা জানতে পারি না কোথা থেকে আসছে। এগুলো নিশ্চয়ই জানা যায়, কেন জানা যাবে না? হয়তো একটু সময় লাগবে যদি পুলিশ যথেষ্ট আন্তরিক হয়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হয়তো খুব আধুনিক প্রযুক্তি নেই, কিন্তু নিশ্চয়ই প্রযুক্তি আছে যেগুলো দিয়ে, কেন ৫৭ ধারা নিয়ে যখন যেখান থেকে যা লেখা হচ্ছে সেগুলো তো মনিটর করা হচ্ছে এবং জানা যাচ্ছে। এটাও তো আমার মনে হয় এটাও দুটো যে দায় স্বীকার করেছে, একটা দুটো দিক আছে এটার। একটা হলো যে আমাদের এখানে লোকাল যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যাতে তাদের দিকে দৃষ্টি না থাকে, এজন্য এটা করা। অথবা যদি এদের এই আপনার আনসারুল্লাহ কি আল ইসলাম আর এদের যদি তারা সহানুভূতিশীল হয়ে থাকে, এদের থেকেও তাদেরকে সেভ করার জন্য, দৃষ্টিটা যেন তাদের উপরে না যায়, সে কারণেও এটা করা হতে পারে। তা আমার কাছে মনে হয় যে আল কায়দা এখনো এখানে বাংলাদেশে এইভাবে সরাসরি কোনো
ঘটনা ঘটাবে অর্থাৎ পেছনে থাকবে এটা আমার কাছে মনে হয় না। সম্প্রতি আমরা জানি উপমহাদেশের শাখার একটি ঘোষণা দেওয়া হয়েছে আল কায়েদার পক্ষ থেকে, AQIS যেটিকে বলা হচ্ছে, যে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের একটি শাখা এবং বাংলাদেশের সাম্প্রতিক ব্লগার হত্যাকাণ্ডে খুশি হয়ে তাদের স্বীকৃতি স্বরূপ তাদের অঙ্গ সংগঠন হিসেবে একটি দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেমন তথ্য গোয়েন্দারাও আমাদের নিশ্চিত করেছে। আমরা আমাদের ৭১ টেলিভিশনের খবরেও সেগুলো আমরা দেখিয়েছি। ফলে একেবারে নিশ্চিত করে বলা সম্ভব না আল কায়েদা আছে বা নেই, বা এটিও নিশ্চিত করে বলা সম্ভব না যে ঘটনাটি আসলে আল কায়েদার কেউই ঘটিয়েছে। না, আল কায়েদা সরাসরি না ঘটালে তাদের যে সহানুভূতিশীল আছে দেশে এটা নিশ্চিত করে বলা যায়। কারণ নইলে এমনিতেও ধরেন যোগাযোগ না থাকলেও তো অনেকে অনেক ঘটনার থেকে উৎসাহিত হয়। এখন আল কায়েদা IS সারা পৃথিবীতে যা ঘটাচ্ছে, আমাদের এখানে যারা ইসলামপন্থী চরমপন্থী তারা তো ওর থেকে উৎসাহিত বোধ করে। তাদের সহানুভূতিশীল মানে যারা আছে তাদের মধ্যে আমরা জামাত শিবিরের কথাও জানি, এবং আমি নিশ্চয়ই নজর দিতে বলবো আপনাদের দুজনকে এবং যারা আমাদের শুনছেন আলোচনাটা, যতই হচ্ছে দুই বিএনপি এবং জামাত নেতার বিচারের সময় দিনক্ষণ আগাচ্ছে ততই অশান্তি হচ্ছে, পরিস্থিতি অশান্ত হচ্ছে, সেই দিকেও আমরা আলোচনায় আসবো। দৈনিক জনকণ্ঠ দিনে দুপুরে প্রকাশক হত্যা, গণজাগরণের বিক্ষোভ ছবি সহ রাজধানীতে ৪ ঘন্টায় নির্বিঘ্নে ২ অপারেশন। লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনের মালিক সহ ৩ জনকে গুলি ও কুপিয়ে আহত, এবং আমরা তারপর জানি গেট আটকে দরজায় তালা বন্ধ করে তাদের আহত অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা চলে গিয়েছিল। আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনের দীপনের বিচ্ছিন্ন মাথা পড়ে থাকে কিবোর্ডে। সাংঘাতিক ব্যাপার। শঙ্কিত হওয়ার মতো ঘটনা নিঃসন্দেহে। ২২৪ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত, কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। এটা তো কিন্তু IS করছে। আপনি একটা দেখলাম যে ক্লেম করছে যে তারা এই বিমান ফেলে দিয়েছে। IS বিমান ফেলে দিয়েছে, ক্লেম করেছে। যুদ্ধ অপরাধ বিচার বানচালের অপচেষ্টা রুখতে হবে ঐক্যবদ্ধভাবে, লবিস্ট নিয়োগ করে ছাড়পত্র চালানো হচ্ছে সুশীল সমাজ। হত্যায় জঙ্গিদের নতুন কৌশলটি সম্পর্কে কথা বলাই যায়, কারণ এবার তারা হচ্ছে অস্ত্র হিসেবে গুলি পাওয়া গেছে, পিস্তল ব্যবহার করেছে এবং একই সাথে চাপাতি ব্যবহার করেছে। শাহবাগ ও লালমাটিয়ায় জঙ্গি হামলার খবর সংবাদের শিরোনামে। ভোরের কাগজ এবার টার্গেট ব্লগারদের প্রকাশকরা। শাহবাগে অভিজিতের প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা, লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক সহ ৩ ব্লগার আহত। JSC JDC পরীক্ষা আজ থেকে শুরু, অংশ নেবে ২৩ লাখ শিক্ষার্থী। যুগান্তর গোয়েন্দারা কি করছে, রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, নীলাদ্রি নিলয়, অনন্ত বিজয় দাস। বিচারহীনতায় বাড়ছে ব্লগার হত্যা, ৩২ মাসে ৬ খুন, ব্লগার দীপনকে কুপিয়ে হত্যা। বিশিষ্ট জনের প্রতিক্রিয়া, দেশের জন্য অশনি সংকেত। দেশের জন্য অশনি সংকেত আসলে শ্যামল দত্ত এরকম বলা যায়? আমি আবার ওই কথাটিও, দেশের জন্য অশনি সংকেত বলা যায় এই কারণে বলা যায় যে বাংলাদেশের যে একটা দীর্ঘদিনের একটা লিবারেল প্র্যাকটিসের যে ঐতিহ্য, রাজনীতি বলেই আমরা সব দিকে চর্চা, আমাদের ধর্ম চর্চা, আমাদের রাজনীতি চর্চা, এগুলোর মধ্যে একটা উদার সংস্কৃতির একটা সবসময় একটা ছাপ থেকেছে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বোধহয় এখন এই যে এই মৃত্যুর তালিকা মিছিল দেখে মনে হচ্ছে এই দেশটি এখন আর মুক্ত চিন্তার কোনো উর্বর কোনো জায়গা না, আর এবং এই চিন্তার মানুষরা আস্তে আস্তে এখনো তো আপনি কথা বলছেন এবং আপনার কথায় কোনো বাধা আরোপ করা হচ্ছে না। আমার বলার মধ্যে এক ধরনের নিজের ভিতরে একটা শঙ্কা তৈরি হয় সবসময় এখন, সেলফ সেন্সরশিপ। সেটাই সেন্সরশিপের চাইতে বড় হচ্ছে যে আমি আজকে বলছি, আমরা 10 জন বলতাম, আমরা এখন 3 জনে এসে হয়তো ঠেকেছি, কোনোদিন হয়তো এটা একজন এসে ঠেকবে। এটা অনেক দেখবেন লোক কমে গেছে, এখন কথা বলার লোক অনেক কমে গেছে, লেখক কমে যাবে। রবীন তো বললোই যে আগামী বইমেলায় সে বই নিয়ে যাবে না, আর কি ঠেকা পড়ছে প্রকাশকদের। তো এই যদি অবস্থা হয় তাহলে কিন্তু এই মুক্ত চিন্তার জায়গাটি আর থাকছে না। বাংলাদেশের যে ইমেজটা বাইরে, যে আমরা এখানে এটা আমরা যদিও বলি যে এটা আমরা ধর্ম নিরপেক্ষতা চর্চা করি, অনেক কিছু করি, এটাকে পশ্চিমারাও অভিহিত করেছে মডারেট মুসলিম কান্ট্রি। কিন্তু এখন কি আর মডারেট শব্দটি কোট আন কোট এটাকে ইয়ের মধ্যে রাখতে হবে, প্রশ্নবোধক চিন্তার মধ্যে রাখতে হবে। এখন কি এটাকে মডারেট বলা যাবে? আমরা মডারেট মুসলিম কান্ট্রি। এই মিছিল সামনে রেখে আমাদের চোখের সামনে যখন ভাসে এই যে 6 জনের লাশের ছবি, তখন কি আমরা বলতে পারি যে এটা একটা মডারেট প্র্যাকটিসের কান্ট্রি?
চিন্তার দিক থেকে মডারেট, কিন্তু নানান আপনার সময়ে লেখার দিক থেকে মডারেট, আপনার জীবন যাপনের দিক থেকে মডারেট, আপনি কি তা বলতে পারবেন এখন? নানান সময়ে মডারেট, আধুনিক, অসাম্প্রদায়িক এর সাথে যে প্রশ্নটি এসেছে বিশেষ করে ব্লগারদের লেখালেখির ক্ষেত্রে, যে এই মুক্ত চিন্তার লেখালেখি মানে কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া নয়, যে কারণে আমরা দেখেছি আমি জানি না, আমি এই লাইনটি টানতে চাচ্ছি না এই কারণেই, আমি যদি ধর্মে আঘাত দিয়েও থাকি, কিন্তু আমাকে হত্যা করার রাইট কি কেউ কাউকে দিয়েছে? আমি যদি কারো ধর্ম অনুভূতিতে আঘাত হানে থাকি, তাহলে প্রচলিত আইনে আমার বিচার হবে, তার জন্য তো বিদ্যমান আইন আছে। কিন্তু কেউ একজন আমাকে এসে হত্যা করে যাবে, আমার ঘরে ঢুকে, আমার অফিসে ঢুকে, আমাকে রাস্তায় পেয়ে, হত্যার লাইসেন্স তো কোনো উদার সমাজ দেয় না, হত্যার লাইসেন্স কোনো রক্ষণশীল সমাজও দেয় না। সুতরাং সেই জায়গাতে আমি লাইনটা টানতে চাচ্ছি না এই কারণেই যে কোনো কিছু দিয়ে এই যুক্তি লজিক্যাল না যে আপনি এই কাজ করেছেন বলে আপনাকে এই ধরনের জিনিসের শিকার হতে হচ্ছে, তাহলে তো মুক্ত চিন্তার জায়গা সংকীর্ণ হয়ে যাবে। কিন্তু প্রায় আমরা দেখি এরকম, বিশেষ করে এরকম ঘটনার পরে, আগে পরে পুলিশ প্রধান, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তিনি নিজে অনেকবারই বলেছেন যে লেখার সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিবেন, এটি হত্যাকারীদের উৎসাহী করে কিনা, যেটি ইমরান সরকার বলতে চেয়েছেন। এই চিন্তাটা খুবই সংকীর্ণ চিন্তার বহিঃপ্রকাশ। কারণ আপনি একটি মুক্ত সমাজে, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার লেখায়, সেটি মুক্ত সমাজের এক্সাম্পল হচ্ছে এখানে প্রচলিত আইনে আমার বিরুদ্ধে বিচার হবে। কারণ আমাদের সংবিধান বলি আর যাই বলি, প্রত্যেকের রিজনেবল রেস্ট্রিকশন বলা হয়েছে সংবিধানে, আর না মানলে তার জন্য কি শাস্তি হবে সেটিও সংবিধানে বলা আছে। কিন্তু এর বাইরে তো আপনি নিজে নিজে আইনকে হাতে তুলে নিতে পারেন না। নানান ভাবে আসলে খুনিরা আমাদের এই সমাজে উৎসাহিত হচ্ছে কিনা না। আমি আপনার আইনমন্ত্রীর বক্তব্য শুনেছি, র্যাব প্রধানেরও বক্তব্য শুনেছি, আমি তাদের বক্তব্যের সাথে একমত। সংবিধান মানার দায়িত্ব সবার, এর বাইরে যাওয়া মানে এই যে এখনকার যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই 2-4 জন এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে আমার মনে হয় ইনিশিয়েট করেছে। আমার কথা হচ্ছে যে ধর্মের ব্যাপারে, ধর্ম তো যিনি করবেন না তিনি করবেন না, কিন্তু তখন তিনি অন্যের ধর্মের ব্যাপারে নাড়াচাড়া না করেই ভালো। নাড়াচাড়া করলে পরে কি হতে পারে? নাড়াচাড়া করবে কেন? আমার তো কনস্টিটিউশনে বাধা আছে, তাহলে করলো, তাহলে পুলিশ তাহলে ধরলো না কেন? নাড়াচাড়া করলে প্রথম দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাকে অ্যারেস্ট করা। এই যে অ্যারেস্ট করা হয় নাই, যার ফলে একের পর এই কাজ করছে। এবং এখন না হলে আজিজ, আমরা পরিষ্কার হয়ে আলোচনাটা, এটা একটা তাত্ত্বিক আলোচনা, অ্যারেস্ট করলো না পুলিশ, তিনি লিখেই গেলেন, সেই ক্ষেত্রে তাকে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আমার যেখানে ধর্ম অনুভূতিতে আপনার আঘাত করা আমার সংবিধানে নিষেধ, এটা করা যাবে না। আইসিটি অ্যাক্টেও হয়েছে, আপনাদের সম্প্রচার নীতিমালাও আছে। আমরা ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক কিন্তু আইসিটি অ্যাক্টে এখনো জেলে আছে। তো সুতরাং অন্যরা কেন পাবে, মুক্তি পাবে? তারাও যদি ধর্ম অনুভূতিতে যদি আঘাত দেয়, তা তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করে না? এই অ্যারেস্ট করে না বলে জঙ্গিদের টার্গেট হয়। এই বিতর্কটা আমরা অনেক দিন ধরে করছি, আপনিও আজকে আবারও তুললেন। সেটি হচ্ছে লেখার কারণে খুন বা প্রকাশের কারণে খুন। খুন একটা ভিন্ন বিষয়, জঙ্গিবাদ একটা ভিন্ন বিষয়, সন্ত্রাসবাদ একটা ভিন্ন বিষয়, লেখা, মুক্ত চিন্তার চর্চা আর একটা ভিন্ন বিষয়। মুক্ত চিন্তার ব্যাখ্যা লাগবে। আমি তো আইনের ঊর্ধ্বে না, আমি এই দেশের নাগরিক, আমি ধর্মে বিশ্বাস না করতে পারি, কিন্তু আমি আইনে, এই দেশের প্রচলিত আইনের ঊর্ধ্বে না, আমাকে আইন মেনে চলতে হবে। আইনে তো এটাও বলা হয়নি তুমি কাউকে খুন করবে, তাহলে না বলা হয়নি, এটা তো পরেরটা। আপনি এভাবে দেখতে হবে যে আগে কোনটা। আগে হচ্ছে আমি আমার সংবিধানে আমার মুক্ত চিন্তার অধিকার, বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে কতগুলো রেস্ট্রিকশন, তার ভিতরে বলা হয়েছে তুমি ধর্মের অনুভূতিতে আঘাত করতে পারবা না, কিন্তু আমি সেটা করলাম। করলে পরের ঘটনাটা সৃষ্টি হচ্ছে, তাহলে খুনটা জাস্টিফাইড না, জাস্টিফাইড আমি বলছি না, না এটা আপনি বলবেন না। আমার কথা হলো যে এই যে কনস্টিটিউশনের নিষেধ আছে, আমি কেন মানছি না? আর মানি যদি নাও মানে থাকি, আপনার কথা আকারে নিতে মনে হচ্ছে আপনি জাস্টিফাই করার একটা, না না না, আমি বলছি যে আইন কেন তাকে ধরলো না? আমি সাংবাদিক, আমি যদি আমার পত্রিকা ধরেন, পত্রিকা এখন দাদা এডিটর, পত্রিকায় যখন লিখছে তিনি কিন্তু পত্রিকার থেকে ওনাকে ধরতে পারছে না, কারণ পত্রিকার জন্য একটা আইন,
ঠিক এইটা যখন ওয়েব পেজে যাচ্ছে, ওয়েব পেজ হিসেবে ওয়েবসাইটে যাচ্ছে, আপনি 57 তখন ধারা তাকে প্রসঙ্গ- তখনই 57 ধারায় ওনাকে প্রসঙ্গ- জেলে ঢুকায় দেওয়া হবে। সেটি আরেকটি প্রসঙ্গ। এটা লেখালেখি ডাবল, একটি একটা প্রসঙ্গ, আইনের ডাবল অ্যাপ্লিকেশন, খেয়াল করছেন? লেখালেখি একটি প্রসঙ্গ, জঙ্গিবাদ একটি প্রসঙ্গ, এবং আমরা মনে করি যারা মনে করে লেখালেখি করা অপরাধ, বিশেষ ধরনের লেখালেখি করা অপরাধ, তারা একভাবে জঙ্গিবাদকে উৎসাহিত না করে। না, আমার কথা হলো আপনার স্বাধীনতা আছে, কিন্তু কনস্টিটিউশনে যতটুকু দেয়া আছে সেটা দেশের যদি আপনি নাগরিক হন মানতে হবে। আর যারা খুন করে তারা সন্ত্রাসী, তাদের সাথে সাথে ধরে বিচার করতে হবে। অনেক ধন্যবাদ। থাকুন আমাদের সাথে, একটা বিরতির পর আবার ফিরছি। জাগৃতির ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে আছেন আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, যিনি অভিজিৎ রায়ের অবিশ্বাসের দর্শন বইটি প্রকাশ করেছিলেন তার প্রকাশনী শুদ্ধস্বর থেকে। তার সাথে তার দুই বন্ধু তারেক রহিম এবং রণদীপম বসু এই মুহূর্তে হাসপাতালে আছেন। তার মধ্যে তারেক রহিমের অবস্থা আশঙ্কাজনক। 3 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। সেখানে আছেন সহকর্মী হাবিব রহমান। তার কাছ থেকে আমরা সর্বশেষ তাদের শারীরিক পরিস্থিতি জেনে আনবো। তার আগে আবারও জানিয়ে দিয়ে আছেন শ্যামল দত্ত, এম এ আজিজ আমাদের সাথে। হাবিব, সর্বশেষ এই 3 জনের শারীরিক অবস্থা কি? রূপা, আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে কবি তারেক রহিম, যার অপারেশন চলছিল, তার অপারেশন শেষ করে তাকে পোস্ট অপারেটিভ বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রায় অপারেশনটি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো এই অপারেশন চলেছে, এবং খানিকক্ষণ আগে আমরা জানতে পারলাম যে তাকে পোস্ট অপারেশন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা যা আশঙ্কাজনক সেটা কিন্তু আমরা আগে থেকেই জেনেছি। এখন পর্যন্ত কিন্তু ডাক্তারের সাথে আমরা কথা বলতে পারিনি যে আসলে এই অপারেশন করার পর তার অবস্থার কতটুকু উন্নতি হলো বা কি অবস্থায় আছে। তবে তার বড় ভাই আমরা আদেল রহিমের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এই বিষয়টি নিয়ে আসলে এখন ডাক্তাররা কোনো কথা বলেননি যে তার অবস্থা উন্নতির দিকে কিনা। তবে এটা আগামীকাল হয়তোবা সময়ের সাথে সাথে বা আগামীকাল কি অবস্থা হয়, এবং আরো কিন্তু অপারেশন তার বাদ আছে, কারণ তার গায়ে কিন্তু গুলিও লেগেছে। সেই গুলির অপারেশন কিন্তু এখন পর্যন্ত হয়নি, অপারেশনটা হয়েছে মাথার। তবে গুলির অপারেশন হওয়ার পরে, ওই গুলি বের করার পরে হয়তো ডাক্তাররা জানাবেন যে তার অবস্থা কতটুকু ভালো হলো এবং অবস্থা ঠিক আগের মতোই আছে কিনা। এছাড়া আরো 2 জন যে দুর্বৃত্তদের হাবিব, তারেক রহিমের যে আঘাতের অপারেশন চলছে মাথায়, আপনি বললেন সেটি কি চাপাতির আঘাত? জি রূপা, এটি কিন্তু চাপাতির আঘাত ছিল বলে আমরা জেনেছি, এবং সেই অপারেশনটি কিন্তু চলেছে। এবং এর আগে কিন্তু এই ঢাকা মেডিকেলের যে পরিচালক, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সবারই চাপাতির আঘাত আছে, এবং তারেক রহিমেরও যে মাথায় চাপাতির আঘাত আছেন, এবং এই চাপাতির আঘাতগুলো কিন্তু ঠিক এর আগে যে সকল ব্লগারকে হত্যা করা হয়েছিল ঠিক সেই আঘাতের মতোই বলে তিনি সন্দেহ করেছেন। এর অনেক এটি কিন্তু বিকেলের দিকে ঢাকা মেডিকেলের পরিচালক একটি সংবাদ সম্মেলনে একথা বলেছিলেন। এবং এখানে আরো 2 জন যে আহত অবস্থায় আছেন তাদেরকে কিন্তু কেবিনে নিয়ে যাওয়া হয়েছে, 101 নম্বর কেবিনে রাখা হয়েছে শুদ্ধস্বর। হাবিব, আমি আপনাকে অনুরোধ করব কেবিনের ঠিকানা পরিষ্কার ভাবে না বলবার জন্য, নিরাপত্তার কারণে এবং ভিড় এড়ানোর জন্য। আমার ধারণা এইটুকু গোপনীয়তা আমাদের রক্ষা করা উচিত। তাদের পরিস্থিতি বলছেন এই মুহূর্তে, যেহেতু তারা কেবিনে গিয়েছে, কিছুটা কি উন্নতির দিকে? বা আমি আরো জানতে চাইবো আপনার কাছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যথেষ্ট উন্নত চিকিৎসার ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমরা তারেক রহিমের ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে তার অপারেশন বেশ কয়েকটি বিভাগের যারা সিনিয়র ডাক্তার অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার তারা এই অপারেশনটি করছেন, এবং তার চিকিৎসা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এবং আরো 2 জন যে ভর্তি আছেন আহত অবস্থায়, তাদের চিকিৎসা নিয়েও কিন্তু কোনো অভিযোগ আমরা পাইনি। তারা আদেল রহিম, তারেক রহিমের ভাই, তিনি বলেছেন যে চিকিৎসা এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে, তবে কোনো ধরনের অবহেলা কিন্তু তারা এখন পর্যন্ত পাননি। অনেক ধন্যবাদ হাবিব রহমান, আপনি থাকুন এবং নিশ্চয়ই আর খবর তৈরি হওয়া মাত্র আমরা আপনার কাছে ফিরবো। তারেক রহিম বোধহয় সংখ্যা মুক্ত এখনই বলা যায় না, সেটি বলছিলেন আমার সহকর্মী। আর 2 জন বোধহয় যেহেতু কেবিনে নিয়ে গেছে, আমরা আশা করতে পারি যে একজন সম্পর্কে এখনো
বলা যাবে না, 4-5 ঘন্টা অপারেশন লাগছে, তোর লাগছে। কিন্তু ওদের টার্গেটও দেখা যাচ্ছে 2 জন, বাকি 2 জন হয়তো ঘটনাচক্রে ওখানে আড্ডা দিতে গিয়েছিলেন, যেটি রবিন হাসান বলছেন যে বন্ধুর সাথে আড্ডা দিতে যাওয়ার কারণে তারা এই ঘটনার শিকার হয়েছে। এবং ওই আল কায়দার যে বিবৃতি সেখানেও তারা 2 জনকে ক্লেম করছে, 2 জনকে ক্লেম করছে, 2 প্রকাশককে। দেখা যাচ্ছে এখানে এই 3 জন হলো টার্গেটের মধ্যে, হয়তো 3 জন ছিল কিনা সেটা নিয়ে একটা। এবং আপনার ওই কথাটির সাথে এখন মনে হচ্ছে কিছুটা হয়তো যুক্তি আছে যে এই বিবৃতিটি আগেই তৈরি করে রাখা হয়েছিল। এত তারা মানে সময়ের মধ্যে বিবৃতি করে অনলাইনে দিয়ে দেওয়া এটা স্বাভাবিক প্রক্রিয়া না নরমালি আর কি। বাংলাদেশের কাজের যে ধরন গতি, তাতে মনে হয় না যে এটি আগে থেকে প্রিপেয়ার করা ছিল একদম। তার মানে আপনি ধারণা করছেন এটি বাংলাদেশ থেকেই বাংলা লেখা, তো একটা বাংলা লেখা দেখবেন আপনি, এটা বাংলাদেশ থেকে এগুলো আমার ধারণা হয়েছে। বাঙালি আছে তো, নাহলে বাংলা লিখলো কি করে? বাংলা লেখা মানেই বাংলাদেশ, সেটা না বাংলাদেশ থেকে হবে সেটা কোনো নিশ্চয়তা নেই, বাইরে থেকেও হতে পারে। কিন্তু আমার ধারণা যে এটি তো বের করা সম্ভব, মানে কোন ইয়ে থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে আমরা চিহ্নিত করা সম্ভব। একটা জায়গায় থেকে আলোচনা শুরু করেছিলাম। ইমরান এইচ সরকার বলেছিলেন যে সরকারের ভেতরেই সংকট আছে এবং এই সংকটকে এম এ আজিজ বিচ্ছিন্নভাবে কোন পুলিশ, যারা আপনি একটু আগে যেরকম বলছিলেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লিখলে পরে তারা অপরাধ করে থাকে, এইরকম ব্যক্তি বিশেষ যদি দায়ী হয় বা এইরকম আসামিকে ছাড় দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়, তাহলে পুরো সরকারকে আমরা দায়ী করতে পারি কিনা? না, পুরো সরকারকে দায়ী ওইভাবে সরকারকে করতে পারি না। তবে সরকারের দায়িত্বশীল ব্যক্তি বা সরকারের দায়িত্বে যারা আছে, যদি এরকম দেখা যায় যে কোনো সন্ত্রাসীকে কেউ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এখন সন্ত্রাসীদেরই সাজা হয়। সরকারের বাইরের কোন রাজনৈতিক দল যদি সন্ত্রাসী জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দেয়, বাইরের হোক ভিতরে হোক, সন্ত্রাসীকে যে আশ্রয় প্রশ্রয় দিবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে, নাহলে তো আইনের শাসন হবে না। আজকে এটা ধরেন এতগুলো হত্যা হয়ে গেল, 6 জন হত্যা হলো, একটারও কি আমরা কি বলতে পারি যে নিশ্চিত করে যে এই ব্লগারকে পার্টিকুলারলি এই ব্যক্তিরা খুন করেছে এবং তাদের বিরুদ্ধে আমরা বিশ্বাসযোগ্য ভাবে আমরা বিশ্বাস করতে পারি যে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং অবিলম্বে তার বিচার হবে? আমরা কিন্তু এটা বলতে পারি না। এই জন্য কি একমাত্র রাজীব হায়দার হত্যাকাণ্ড সম্পর্কে আসামিরা শনাক্ত হয়েছে এবং মামলার বিচার কাজ শিগগিরই শুরু হবে। অনন্ত বিজয় দাস 2 জন ধরা হয়েছে, কিন্তু এখনো চার্জশিট পর্যায়ে আসে। এখানে দায়টা কিন্তু এড়ানো যায় না রূপা, কারণ এই কারণে বলছি না, বিচ্ছিন্নভাবে ব্যক্তির জন্য আমরা ব্যক্তির দায় দলকে নিতে হয়, কিন্তু দলের দায় ব্যক্তির উপর আসে না। বা কোন পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মচারীর দায় দায়িত্ব গোটা সরকারকে আপনি দিবেন কিনা? কিন্তু সেটা হচ্ছে আমরা তো ব্যক্তিগত বলে জিনিসটাকে সরিয়ে দিতে পারবো না। এই কারণে পারবো না, আমরা দেখেছি এমনকি বিএনপিও ব্যক্তিগত যদি অপরাধ করে থাকেন সেটি তার ব্যক্তিগত অপরাধ এই বলে তার উপরে দায় চাপানোর চেষ্টা করছেন। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে আমি একটু দলের কোনো পোর্টফোলিওতে থাকি, আমি যদি কোনো অপরাধ করি, দল যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে অবশ্যই দায়টা দলের উপর গিয়ে বর্তাচ্ছে। কিন্তু দলের দায় ব্যক্তির উপর আসে না, কিন্তু ব্যক্তির দায় দলের উপর যায়। আমি মনে করি যে এখানে এই দায়টি এড়ানোর দলের কোনো উপায় নেই। শেষ মন্তব্য এম এ আজিজ। শেষ মন্তব্য একটাই, আমি সেই আপনার দীপনের বাবা যেটা বলেছে, তিনটা জিনিস আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে দেশের রাজনৈতিক ভাবে। অর্থাৎ ধরেন আমাদের দেশে একটা কাঠামো থাকুক আর নাই বা থাকুক, এটা একটা ক্রাইসিস, জাতীয় ইস্যুতে, জাতীয় ক্রাইসিসে আপনার ঐক্যমত আসতে হবে। আপনি নতুন শব্দ, নতুন আলোচনার দিকে যাচ্ছেন। ঐক্যমত খুবই বড় আলোচনার বিষয়, এই শেষ মুহূর্তে আলোচনা করার সুযোগ নেই। খুবই মনটা খারাপ এই কারণে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, 2 জনের সন্তান, একজন লেখার জন্য, একজন প্রকাশের জন্য জীবন দিয়ে গেল। এটা আমরা এই বাংলাদেশের চেহারা আমাদের কাম্য না। অনেক ধন্যবাদ শ্যামল দত্ত, এম এ আজিজ, ধন্যবাদ আপনাদেরও। আমরা বিদায় নিচ্ছি 71 জার্নাল থেকে। কাল আবার দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অভিজিতের প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা। আরেক প্রকাশক সহ 3 জনকে হত্যা চেষ্টা, মেডিকেল চত্বরে শোক ও প্রতিবাদ।
মিশরে বিধ্বস্ত রুশ বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার, প্রাণহানি 224। রাজধানীর শাহবাগে দুর্বৃত্তদের হামলায় জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সাল আরেফিন দীপন নিহত। লালমাটিয়ায় নিজ অফিসে ব্লগার ও প্রকাশক টুটুল সহ 3 জনকে গুলি করে ও কুপিয়ে আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে, দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজের। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি। সিলেটের ফেঞ্চুগঞ্জে শতাধিক ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা যুদ্ধাপরাধীদের বিচার বানচালে নাশকতার চেষ্টা। এমপিও ভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ। 3 দিন করে রিমান্ডে। এবং 2 শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ রুশ বিমান, মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত।